অরবিট সম্পর্কে আমরা এর মধ্যে ধারণা পেয়েছি এবং অরবিটাল সম্পর্কে ধারণা পেয়েছি। তার আগে আমি তোমাদের সামনে আজকের পাঠের মূল আলোচ্য বিষয় অর্থাৎ শিখন ফলগুলো একটু আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এগুলো অর্জন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো অর্জন করতে পারবো, আমাদের অর্জন হচ্ছে অরবিট ও অরবিটালের পরিচিতি, অথবা অরবিট এবং অরবিটাল সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। অরবিট ও অরবিটালের ধারণা লাভ করবে। এবং অরবিটের বিভিন্ন অরবিট এবং অরবিটের মধ্যে যে বিদ্যমান অরবিটালগুলো রয়েছে, এই অরবিট এবং অরবিটালের গঠন সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। গঠন, অরবিট ও অরবিটালের গঠন সম্পর্কে আলোচনা করতে পারবে। তিন নম্বর যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন অরবিট এবং অরবিটালের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তো এটাকে আমরা এইভাবে মোটামুটি বলতে পারি যে এই ধারণাকে তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। অরবিট ও অরবিটালের ধারণাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। প্রয়োগ করতে তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শিক্ষণগুলো বেশিক্ষণ থাকছি না, আমি নবম ক্লাসে চলে যাচ্ছি। সে পর্যন্ত তোমরা আমার সাথে থেকো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আপনাদের যারা সবাই যেন ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। তো শুরুতেই আমরা আলোচনা করবো অরবিট এবং অরবিটাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে অরবিট বিষয়টি সম্পর্কে আমি আগে কিছু ধারণা তোমাদেরকে দিয়েছি যে ইলেকট্রন সমূহ পরমাণুতে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থেকে এই বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলে। এই অরবিটের আরেক নাম হলো শক্তি স্তর বা স্থির কক্ষপথ। এই অরবিটগুলোকে সাধারণত আমরা n দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ n এর মান যদি 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। n এর মানটা 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এক্ষেত্রে n এর মান যদি n যদি 1 হয়, n 1 হলে এই শক্তি স্তরটাকে আমরা প্রথম শক্তি স্তর বলে থাকি, যেটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি। আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাকে প্রথম শক্তি স্তর। আরো একটি নাম রয়েছে প্রথম শক্তি স্তর, এর আরো একটি নাম হচ্ছে কে শেল। প্রিয় শিক্ষার্থী, কে অর্থাৎ n = 1 হলে প্রথম শক্তি স্তর, এটাকে আমরা বলবো, আর এটি হচ্ছে কে শেল। n এর মান যদি 2 হয় তাহলে এটাকে আমরা বলে থাকি দ্বিতীয় শক্তি স্তর, যেটা আমরা এল শেল নামে চিনি। n এর মান যদি 3 হয় তাহলে এটাকে আমরা তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ এই শক্তি স্তরগুলো ধীরে ধীরে নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে এবং নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়ার কারণে এই শক্তি স্তরগুলোর কিন্তু শক্তি বেশি, যার কারণে তারা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গেছে।
তো তৃতীয় শক্তি স্তর, এটাকে আমরা KLM শেল বলতে পারি। একইভাবে n এর মান যদি 4 হয় তাহলে এটাকে আমরা চতুর্থ শক্তি স্তর বা এটাকে আমরা M শেল বলতে পারি। এইভাবে আমরা n এর মান 4 থেকে 5 6 7 ইত্যাদি হতে পারে। তাহলে এটা আমি এখন ক্লিন করছি, এটা আমাদের আর দরকার নেই। আমি একটা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর কিভাবে আছে। আমি যদি এই প্লাস চিহ্ন দ্বারা এটাকে আমি নিউক্লিয়াস বোঝালাম, এখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে, আর এই তার সবচেয়ে কাছাকাছি শক্তি স্তরটা এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এবং তার থেকে পরে যে শক্তি স্তরটা এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং এভাবে তারপরে যে শক্তি স্তরটা আসছে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এবং এরপরে যে শক্তি স্তরটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে KLM এভাবে। তো প্রিয় শিক্ষার্থী, অরবিট সম্পর্কে আমরা মোটামুটি পরিষ্কার ধারণা লাভ করেছি। এখন তোমাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো যে তোমরা জানো যে সুনামগঞ্জ একটি জেলার নাম। সুনামগঞ্জ হচ্ছে একটি জেলা। এই জেলা কিন্তু অনেকগুলো উপজেলা নিয়ে গঠিত, আর প্রতিটি উপজেলা আবার ইউনিয়ন নিয়ে গঠিত। এই বিষয়টা কিন্তু সবার কাছেই পরিষ্কার। ঠিক আমরা যে অরবিটগুলো নিয়ে আলোচনা করলাম, এই অরবিটগুলো কিন্তু কতগুলো সাব অরবিট বা উপস্তর নিয়ে গঠিত। এই উপস্তরগুলোকে আমরা বলে থাকি উপশক্তি স্তর। এবং যেহেতু আমরা প্রধান শক্তি স্তরকে M দ্বারা প্রকাশ করেছিলাম, তো দ্বিতীয় শক্তি অর্থাৎ উপশক্তি স্তরগুলোকে কিন্তু আমরা L দ্বারা, ছোট হাতের অর্থাৎ স্মল l দ্বারা প্রকাশ করে থাকি। তার আগে এগুলোকে আমরা বলবো উপস্তর। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যেটা যে অরবিট বা শক্তি স্তর, এই শক্তি স্তরের পরে যে উপস্তরগুলো রয়েছে এটা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা এর আগে আলোচনা করেছি যে নিলস বোরের যে মডেলটি, এই মডেলটিকে সংশোধন করেন বিজ্ঞানী সোমারফিল্ড, যেটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে। সোমারফিল্ড বলেন যে ইলেকট্রন সমূহ শুধুমাত্র কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে তা না, ইলেকট্রনগুলো কিন্তু উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে থাকে। এই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা উপস্তর বা SPDF বলে থাকি। S অর্থাৎ হলো সেপ, এবং P থেকে হচ্ছে প্রিন্সিপাল, D থেকে হচ্ছে ডিফিউজ, এবং F থেকে হচ্ছে ফান্ডামেন্টাল। এই SPDF এগুলো হচ্ছে মূলত উপস্তর। তাহলে উপস্তর কাকে বলে? যে পরমাণু কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেই সাথে কি কতগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই উপবৃত্তাকার কক্ষপথগুলোর নাম হচ্ছে উপস্তর। তাহলে উপস্তর নিয়ে আলোচনা চলছে। পরমাণু সমূহ কতগুলো উপবৃত্তাকার কক্ষপথে, পরমাণু ইলেকট্রন সমূহ কতগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই উপবৃত্তাকার কক্ষপথগুলোর নাম হচ্ছে উপস্তর, যাকে L দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। উপস্তরকে L দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু উপস্তরগুলোকে L দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এই L কিন্তু অবশ্যই এই L অবশ্যই N এর উপর নির্ভরশীল হবে, কারণ যেহেতু L হচ্ছে N এরই শাখা প্রশাখা। তো এই জন্য এটাকে বিজ্ঞানীরা একটি সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করে থাকেন যে N এর জন্য L এর মান কত হতে পারে, N এর জন্য L এর মান কত হতে পারে। তাহলে N এর মানের জন্য L is equal to 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1
পর্যন্ত হয়ে থাকে। n হচ্ছে প্রধান শক্তি স্তর, l হচ্ছে তার উপশক্তি স্তর এবং এই উপশক্তি স্তরের মানটা নির্ভর করবে n এর উপর। n এর মানের জন্য l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। আমি একটু তোমাদের সামনে বিশ্লেষণ করে দিচ্ছি। ধরে নেওয়া যায় n এর মান 1, n এর মান যদি 1 হয় বা হলে আমরা l সমান লিখতে পারবো 0 থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, 0 থেকে কি শুরু করব n-1, তাহলে এখানে n এর মান হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0ই হবে। সুতরাং 0 থেকে কি শুরু করব? আমাদেরকে 0 তে শেষ টানতে হচ্ছে, অর্থাৎ l এর শুধুমাত্র একটি মান পাওয়া যাবে s। তো এটাকে যদি আমি লিখি 1 0, তাহলে তোমরা অনেকে এটাকে হয়তো বা 10 বলবে। এজন্য আমি এখানে 0 না লিখে আমি এটাকে 1s লিখব। এখানে 1 হচ্ছে n এর মান অর্থাৎ প্রধান শক্তি স্তর আর s হচ্ছে 0, কিন্তু 0 লিখলে তোমরা 10 বলবে, এইজন্য এটাকে আমি s লিখলাম এবং এভাবে লেখা হয় এটাকে। s এর পরিপূর্ণ রূপ হচ্ছে শেপ। এই শেপ এটা হলো 1s, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে কেবলমাত্র একটি উপস্তর রয়েছে যার নাম হলো s বা 1s। n = 2 হলে l এর মান হবে 2-1 পর্যন্ত। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, অর্থাৎ আমরা দুটি উপস্তর পাচ্ছি 0 এবং 1, 0 এবং 1 এই দুটি উপস্তর আমরা এখানে পাচ্ছি। যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তর এবং 0 থেকে আমরা 0 কে বলে থাকি শেপ বা s অরবিটাল বলে থাকি এবং 1 কে আমরা প্রিন্সিপাল বা p বলে থাকি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা দুটি উপস্তর পাবো, এটি হচ্ছে 2s এবং 2p। দ্বিতীয় শক্তি স্তরে এজন্য আমরা দুটি মাত্র উপস্তর পাচ্ছি 2s এবং 2p। কেন পাচ্ছি? যেখানে এখন 0 এবং 1 ই রয়েছে, আর অন্য কিছু এখানে নেই। এজন্য অনেকে তোমরা হয়তো বলবে যে স্যার 3D আছে কিন্তু 2D নেই কেন? দেখো আমরা d এর মানের জন্য আমি এখানে পাশে একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। l = 0 হলে এটাকে আমরা শেপ বলে থাকি, l = 1 হলে এটাকে প্রিন্সিপাল বলে থাকি। একইভাবে l = 2 হলে এটাকে আমরা ডিফিউজড বা ডি অরবিটাল বলে থাকি। l = 3 হলে এটাকে আমরা ফান্ডামেন্টাল বা এক অরবিটাল বলে থাকি। শেপ, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল এটা বলে থাকি। তো তোমরা এখন একটু তাকাও, আমার তোমাদের পাশাপাশি প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে যে এখানে দ্বিতীয় শক্তি স্তরে 2D অরবিটাল পেতে হলে আমাকে 0 এর সাথে 0 লাগবে, 1 লাগবে, 1 এর সাথে এখানে 2 লাগবে। কিন্তু l এর মান 2 পর্যন্ত পৌঁছে না, কারণ 2-1 = 1 হয়। এজন্যই কিন্তু 2D অরবিটাল সম্ভব নয়। একই ক্ষেত্রে এইভাবে আমরা 1p কেন লিখি না? 1p এর জন্য লিখি না কারণ শুধুমাত্র এখানে আমরা 0 পেয়েছি, কিন্তু p এর জন্য আমাদের l এর মান হওয়া উচিত ছিল 1, কিন্তু আমাদের রেঞ্জ হলো 1-1 অর্থাৎ 0, অর্থাৎ শুরুতেই আমাদের এখানে বলা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট, আমরা 0তেই আমাদেরকে থেমে যেতে হচ্ছে। শিক্ষার্থীরা বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার? একইভাবে আমরা আবার আলোচনায় চলে যাচ্ছি যে n এর মান যদি 3 হয়, 3 হলে আমরা l এর মান কত পাবো? এতক্ষণে নিশ্চয়ই তোমরাই আন্দাজ করছো। চিন্তা করে বলো তো আমাদের রেঞ্জ কত দূর পর্যন্ত হবে? 0 থেকে শুরু করে 3 মানে 1 কম 2, তাহলে আমরা l এর মান এখানে পাচ্ছি 0 1 2। 3 কি লিখবো? 3 লিখতে পারবো না, কারণ 3-1 পর্যন্ত আমাকে যেতে হবে। আমার এখানে কিন্তু সীমারেখা দিয়ে দেওয়া আছে যে n-1 পর্যন্ত যেতে পারবো, এর ঊর্ধ্বে আমি যেতে পারবো না, এটা আমার বিধিনিষেধ আছে। তাহলে আমরা দেখছো এখানে পেয়ে গেলাম l এর মান এসেছে 0 1 2। তাহলে আমরা s এর জন্য কি লিখতে পারি? s এর জন্য আমরা লিখতে পারি 0 এর জন্য আমরা লিখতে পারি s, 1 এর জন্য আমরা লিখতে পারি p এবং 2 এর জন্য আমরা কি লিখতে পারি?
ডি। এই এসপিডি হচ্ছে তিনটি উপস্তর যা তৃতীয় শক্তি স্তরে আছে। তৃতীয় শক্তি স্তরে তিনটি উপস্তর আছে এসপিডি। যেহেতু তৃতীয় শক্তি স্তর, তাহলে আমরা অনেক সময় উপজেলার সাথে জেলা উল্লেখ না করলে কিন্তু ঠিকানাটা হয় না। যেমন আমরা শুরুতে লিখেছি শ্রীরামসি অনলাইন স্কুল জগন্নাথপুর সুনামগঞ্জ, অর্থাৎ জগন্নাথপুর অনেক রয়েছে বাংলাদেশে, এর সাথে জেলাটা যুক্ত করে কিন্তু আমরা কি স্পষ্ট করি। ঠিক আমরা যদি শুধু এসপিডি, কোথাকার এসপিডি এটা বোঝা যাবে না, এই জন্য আমরা কি করবো, যেহেতু তৃতীয় শক্তি স্তর তার জেলা হলো 3 নম্বর জেলা, তাহলে আমি 3S লিখলাম, 3B লিখলাম, 3D লিখলাম। এখন স্পষ্ট যে এই এস অরবিটালটা বা এই এস উপস্তরের অবস্থানটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে, এই পি এর অবস্থানটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে, এবং এটাও তৃতীয় শক্তি স্তর বা 3 নম্বর থার্ড অরবিটের উপস্তর। একইভাবে আমরা যদি n এর মান 4 লিখি, 4 হলে আমাদের n এর মানটা কত দূর আসবে এটা মনে হয় আর কোনো অপেক্ষা করবে না। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার। আমাদের দৌড় কত দূর পর্যন্ত হবে চিন্তা করে বলো, আমাদের দৌড়টা কত দূর হবে? আমাদের দৌড় মানে আমাদের এই যে এল এর দৌড় হবে 0 1 2 3, অর্থাৎ n - 1 পর্যন্ত, 4 - 1 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি চারটি উপস্তর 0 1 2 3। 0 অর্থ এস শেপ, 1 অর্থ পি প্রিন্সিপাল, 2 অর্থ ডি ডিফিউজ, এবং 3 অর্থ ফান্ডামেন্টাল এফ। তাহলে এখানে আমরা চারটি পাচ্ছি এস পি ডি এফ। কিন্তু আমি যদি শুধু এস পি ডি এফ লিখি তাহলে কিন্তু এদের অবস্থানটা নিশ্চিত হচ্ছে না। এর অবস্থান নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এর কত নম্বর শক্তি স্তর সেটা উল্লেখ করতে হবে। এখানে n এর মান হলো 4, তাহলে আমরা এখানে চতুর্থ শক্তি স্তর লিখব 4s 4p 4d এবং 4f। এভাবে চাইলে বাকি যে অরবিটালগুলো বা উপস্তরগুলো রয়েছে তোমরা নিজেরা বাসায় চেষ্টা করো, অবশ্যই পাবে। সব কাজ যদি আমি করে দেই তোমরাও কিছু করো, কারণ কথায় আছে যে আই রিড আই ফরগেট, আমি যেটা পড়ি সেটা ভুলে যাই। আই সি আই রিমেম্বার, যেটা শুনি সেটা কিছু মনে থাকে। আর আই ডু আই আন্ডারস্ট্যান্ড, যখন আমি কিছু করব নিজে করব সেটা আমার মনে থাকবে। এই জন্য তোমাদের বাকিতে পড়ার জন্য আমি রেখে দিলাম n এর মান 5 6 7, এগুলো তোমরা বাসায় করবে। এবার এসো, আমাদের এতটুকু ধারণা পেলাম যে এসপিডিএফ কোথা থেকে এলো। এসপিডিএফ এর আলোচনা আমরা এসেছি। তোমরা চাইলে অনলাইনে সার্চ করে এস অরবিটালের শেপটা দেখতে পাবে, বৃত্তাকার হবে, পি এর এরকম পাবে। কিন্তু আমাদের আলোচনার বিষয়ে একটু সামনে এগোতে গেলে আমাদের দেখতে হয় যে তোমাদের মনে একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা আমি একটু ছুড়ে দিচ্ছি। তোমাদেরকে একটা বিধি ধারা দিয়ে দেওয়া আছে, তোমাদেরকে জোর করে বলা হচ্ছে যে এস অরবিটালে বা এস উপস্তরে মাত্র 2টি ইলেকট্রন, পিতে 6টার বেশি দেওয়া যাবে না, ডিতে 10টার বেশি দেওয়া যাবে না, এবং এফে 14টার বেশি দেওয়া যাবে না। তোমরা শুনে শুনে মুখস্থ করছো শুধু যে হ্যাঁ হ্যাঁ এটা মেনে নিচ্ছ, কিন্তু বিজ্ঞানের বিষয়টা হলো যে মুখস্থ করা বা শুনেই শুধু সেটাকে বিশ্বাস করা এটা। আজকে আমরা দেখব কেন এখানে এসে শুধুমাত্র 2টা থাকে, 3টা ইলেকট্রন থাকতে পারে না। একইভাবে পিতে শুধুমাত্র 6টা ইলেকট্রন থাকে, এখানে 7টা কেন আসতে পারে না, 8টা কেন আসতে পারে না। একইভাবে ডিতে 10টি ইলেকট্রন থাকে, এখানে 11টা আসলে সমস্যাটা কি? আমরা তো বিজ্ঞানী বা আমরা তো বিজ্ঞানের স্টুডেন্ট, আমরা নতুন কিছু করে দেখাবো। তো এইগুলোর সমস্যার সমাধান আমরা এখনই পেয়ে যাবো ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো যে কিভাবে এলো এই ব্যবস্থাটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রধান শক্তি স্তর এবং প্রধান শক্তি স্তরের সাথে উপস্তর। মূলত তোমরা আগে থেকেই জানো যে পরমাণুর গঠন বা পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস এটি আলোচনা করা হয় কোন শাখায়, রসায়নের কোন শাখায়? কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে কিন্তু আমি তোমাদের আজকের আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা যেমন তোমাদের উপকারে আসবে, একইভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরও উপকার আসবে। তোমরা যেমন এখান থেকে উচ্চতর ধারণা লাভ করতে পারবে এবং তোমাদের মনের প্রশ্নগুলোর অবসান করবে, সেই সাথে যারা উচ্চতর ক্লাসে পড়ে তারাও এটা থেকে উপকৃত হবে আমি আশা করছি।
তো আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করলাম যে জেলা উপজেলা অর্থাৎ অরবিট এবং সাব অরবিট বা উপস্তর। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কোয়ান্টাম মেকানিক্সের 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই এমটা আমরা যেমন আলোচনা করেছিলাম জেলা, উপজেলা, উপজেলার পরে ইউনিয়ন। তো আমরা এখন ইউনিয়ন পর্যায়ে চলে এসেছি। এই যে উপস্তরগুলো, এই উপস্তরগুলোর কিন্তু আমরা জানি পৃথিবীর বস্তু জগতের আমরা যে বস্তুগুলো দেখতে পাচ্ছি ওগুলো ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3টা মাত্রা রয়েছে। সাধারণত আমরা বলে থাকি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা মাত্রা এক্স ওয়াই জেড। আমরা বলতে পারি এক্স ওয়াই জেড। মানুষ একটা হলো ত্রিমাত্রিক জীব, তাই না? মানুষের আমরা কিন্তু ত্রিমাত্রিক, আমরা যে চেয়ার টেবিল দেখছি বা বই খাতা দেখছি ওগুলো সবই হচ্ছে ত্রিমাত্রিক। এই যে আমরা উপস্তরগুলো পেলাম, এই উপস্তরগুলো কিভাবে আছে, এখানে যে উপস্তরে উপবৃত্তাকারে যে লোবগুলো রয়েছে, এই অরবিটালের লোবগুলো কিভাবে আছে, এই যে যেমন পি অরবিটালের লোব, এটা একটা লোব, হ্যাঁ, এটা আবার অন্যভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এই যে ত্রিমাত্রিক দিক স্থিতি, এটার উপর ভিত্তি করে একটি কোয়ান্টাম সংখ্যা রাখা হয়েছে, যেটাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এখন আলোচনা করব। তো এই যে এম, অর্থাৎ এম এর মানটা কার উপর নির্ভর করবে? এল এর উপর। যেভাবে এল এর মানটা এন এর উপর নির্ভর করেছিল, ঠিক একইভাবে এম এর মানটা এল এর উপর নির্ভর করবে। তোমাদের বইয়ে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আছে। তোমরা যারা শুধুমাত্র বইয়ের উপর ডিপেন্ডেন্ট হচ্ছ, তো বইয়ে কিন্তু তোমরা সবকিছু স্পষ্ট পাবে না। আর বইয়ের সাহায্যকারী হিসেবে, তোমাদের সাহায্যকারী হিসেবে জন্য সরকার শিক্ষকদেরকে রেখেছেন। এই জন্য শিক্ষকদের প্রতিও তোমাদেরকে মনোযোগী হতে হবে। তো এখানে আমি এখন আলোচনা করবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম, যেটার সাহায্যে আমরা পাবো যে এস এ কেন 2টি, পি এ কেন 6টি, এটাই আমরা আলোচনা করছি। তো এল এর প্রতিটি মানের জন্য, এল এর প্রতিটি মানের জন্য এল এর প্রতিটি মানের জন্য আমরা m পাবো। m is equal to 12 plus 1. m is equal to 12 plus 1. l এর প্রতিটি মানের জন্য m equal to 12 plus 1, অর্থাৎ প্রতিটি উপস্তর কতগুলো অরবিটালে বিভক্ত। এই যে উপস্তরগুলোর যে ত্রিমাত্রিক দিক বিন্যাস, কোনটা x অক্ষ বরাবর আছে, কোনটা y অক্ষ বরাবর আছে, কোনটা x y এর মাঝামাঝি আছে, এই যে অবস্থানটার উপর নির্ভর করে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে যে আমরা ব্যবহার করে থাকি, এটাই কিন্তু তোমাদের অরবিটালকে নির্দেশ করে। তো এখানে আমরা প্রতিটি এল এর প্রতিটি মানের জন্য আমরা কিন্তু অরবিটাল পাবো কতটি? 12 plus 1। তাহলে এল এর মান শুরু হয়েছে আমাদের 0 থেকে, তাই না? তো এল এর মান যদি 0 হয়, l is equal 0 হলে, l equal 0 হলে আমরা m পাবো। সূত্রটা আমার আবার দ্বিতীয়বার লেখা দরকার। এখানে 12 plus 1, 2l বলতে 0 plus 1, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 1। তো বিজ্ঞানের শিক্ষার্থী, তোমাদের আর বেশি এটা বোঝানোর দরকার নেই। 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 0 এর সাথে 1 1। এজন্যই কিন্তু আমরা এই যে l equal to 0 হলে, তাহলে s উপস্তরে শুধুমাত্র একটি অরবিটাল রয়েছে। s উপস্তরে শুধুমাত্র একটি অরবিটাল রয়েছে। এই উপস্তরে এই একটি অরবিটাল এখানে রয়েছে। এজন্য আমরা কি করব? l এর মান শুধুমাত্র আমরা একটি অরবিটাল, এটা পরবর্তীতে আরেকটা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এটাকে ব্যাখ্যা করা হয় যে প্রতিটি অরবিটালে শুধুমাত্র 2টি ইলেকট্রনের বেশি থাকতে পারে না। এই 2টি ইলেকট্রনের আবার ত্রিমাত্রিক দিক বিন্যাস হলো, একটি যদি ডান দিকে ঘুরে আর একটি বাম দিকে ঘুরে। এজন্য এখানে l এর জন্য l equal to 0 হলে m equal to হবে 1, এবং এই 1 বলতে এটা আমরা শুধুমাত্র ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে 0 বলতে পারি আমরা। 1 যদি আমরা বুঝাতে চাই, 1 সংখ্যক বলা যেতে পারে, এখানে সংখ্যক। এটাকে যদি আমি একটু বুঝাতে চাই, তাহলে এটা হচ্ছে 0। পরবর্তীতে আমরা আরো বুঝতে পারবো। তার মানে
L ইকুয়াল টু 0 মানে হচ্ছে s অরবিটাল, s উপস্তর, আর s এর অরবিটাল শুধু হচ্ছে একটাই, সেটা হচ্ছে 0 বা একটি মাত্র অরবিটাল রয়েছে। এজন্য s অরবিটালে তার প্রতিটি অরবিটালে তার দ্বিগুণ অর্থাৎ দুটো করে ইলেকট্রন থাকতে পারে, একটি অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, এজন্য s অরবিটালে দুটো মাত্র ইলেকট্রন রয়েছে। এবার এসে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এখানে l এর মান আমরা দিচ্ছি 1, l এর মান 1 হলে এটা কোন উপস্তর? p উপস্তর, তাই না? p উপস্তরে তাহলে এখানে 0 এর জায়গায় কি হবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করে কি আসবে? 3, তাই না? তাহলে এখানে যে তোমার আমরা অরবিটালগুলো পাবো, এটাকে আমরা এইভাবে করতে পারি -1 0 +1। এই তিনটাই কিন্তু আমরা এখানে অরবিটাল পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি px py pz, px py pz, অর্থাৎ তিনটি আমরা এখানে অরবিটাল পাবো px py pz। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে এবং পরবর্তীতে তোমার যে হুন্ডের নিয়ম আছে, এটা উচ্চতর ক্লাসে আমি এটা আলোচনা নিয়ে আসছি না, হুন্ডের নিয়ম এগুলোকে যদি আমরা অনুসরণ করি, প্রতিটা অরবিটালে দুটি মাত্র ইলেকট্রন থাকতে পারে। যেহেতু এখানে আমরা দেখছি p এর অর্থাৎ l = 1, তাহলে এটা p এর অরবিটাল আমরা পাচ্ছি px py pz। তাহলে px এর দুটি, py এর দুটি, pz এর দুটি, মোট কটি হলো? 6টি। এজন্যই কিন্তু p অরবিটালে আমরা 6টির বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারি না। আশা করছি তোমাদের কাছে বিষয়টি একবারে পরিষ্কার হয়ে গেছে, যে আর জোর করে তোমাদের মুখস্থ করার দরকার নেই, নির্দ্বিধায় মেনে নেওয়ার দরকার নেই। তোমরা আজকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে p উপস্তরে কেন 6টি ইলেকট্রন থাকে, 7টি কেন রাখা যায় না। 7টি রাখার জন্য আমাদের এখানে কোনো অরবিটাল নেই। এই কারণে আমরা 6টি পর্যন্ত রাখতে পারবো, একটিও রাখতে পারবো, দুটিও রাখতে পারবো, 3টি রাখতে পারবো, কিন্তু 6টির বেশি রাখতে পারবে না। এবার আমরা আরেকটু সামনে এগোলে আমরা দেখতে পাবো যে পরবর্তী যে আমাদের ক্যালকুলেশন আসবে, সেটা হচ্ছে আমরা l এর মান 0 ধরেছি, 1 ধরেছি। এবার l এর মান আমরা ধরবো 2। l এর মান যদি 2 ধরি, তাহলে m এর মানটা হবে 2 × 2, 2 × 2, তাহলে 2 × 2 হলে কত হবে? 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তার মানে আমরা এই l = 2 হলে এটা যেন কোন সাবঅরবিট বা কোন উপস্তর হয়, তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি। তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, এতক্ষণে বলে বলছো হয়তো আমি শুনতে পাচ্ছি না, তবু আমি মনে করছি তোমরা বলতে পারবে। তো এখানে n = 5, তার মানে এটা হচ্ছে d, ডিফিউজ। তো d এর ক্ষেত্রে আমরা 5টি অরবিটাল পাবো। কয়টা? 5টি অরবিটাল। কিভাবে? এটা সহজভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা এখানে 2 দিয়ে শুরু করছিলাম, -2 -1 0 +1 +2, আমাদের টুকুগুলো 5টি হয়েছে। তো এটাকে আমরা সাধারণত বলে থাকি dxy dyz dzx dx² - y² dz²। এই যে 5টি অরবিটাল, তো d এর এরকম 5টি অরবিটাল রয়েছে। আর প্রতিটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। যেহেতু 5টি অরবিটাল, তাহলে এখানে ইলেকট্রন থাকবে 5 × 2 সমান কতটি? 10টি। তবে হ্যাঁ, 9টিও থাকতে পারে। আবার বিশেষ ক্ষেত্রে কিছু ব্যতিক্রমধর্মী আছে, এটা আমরা জানি। যেমন ক্রোমিয়াম, কপার, এদের ক্ষেত্রে 9টি ইলেকট্রন যখন এসে যায়, তখন 4s থেকে, এটা পরে আলোচনা বিষয়, 4s থেকে একটি ইলেকট্রন ধার করে 10টি হয়। এটা হলো তাদের একটা আনস্টেবল অবস্থা। স্টেবল হওয়ার জন্য তারা 5 থেকে ইলেকট্রন ধার করে নিয়ে হলো 10টি করবে। আবার 4টি যখন হয়ে যায়, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবে তোমরা যে ডিতে 4টি ইলেকট্রন হয়ে যাচ্ছে, তখন সেখানেও কি হবে? এই যে 4টি 5টি কেন, এই বিষয়টি ধারণা লাভের জন্য আমরা বলছি যে প্রতিটি অরবিটালে যদি একটি করে ইলেকট্রন থাকে, তাহলে এটাও একটা স্টেবল অবস্থা। 5টি যদি থাকে, এটা স্টেবল অবস্থা, সবারই পেট ভরা আছে। একটু বেশি কথা করে বললাম, প্রতিটা অরবিটালের পেট ভরা একটা করে আছে, তবু তো কিছু আছে। কথা বলে না, সামথিং ইজ বেটার দেন নাথিং, ওইরকম অবস্থাটাকে। এখানে যে 5টি অরবিটাল dxy dy z dzx x² - y² z²,
তাহলে যদি 5টি ইলেকট্রন আমরা দেই তাহলে প্রতিটি একটি করে ইলেকট্রন ঢুকছে, তাহলে এটা একটা স্টেবল অবস্থা। আবার যদি 10টি হয় তাহলে এই যে বিপরীতমুখী তোমার এই যে 10টি, এটা একটা স্টেবল অবস্থা, এই জন্য এটা হয়। এবার এসে আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে L এর মান যদি আমরা 3 দেই, L এর মান 3 হলে এখানে ফাংশনটা কি দাঁড়াবে? নিশ্চয়ই তোমরা এতক্ষণে আন্দাজ করছো, এটা তোমরাই পারবে, আমার বুঝিয়ে দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, যারা কিছুটা দুর্বল আর কি, কম পরিশ্রম করতে থাকে, আসলে দুর্বল বলতে কিছু নেই, যারা পরিশ্রম কম করে তার দুর্বল। যেমন দেখো না, ব্যবসার ক্ষেত্রে বা চাকরি বাকরি যে কোনো দুনিয়াবি ক্ষেত্রে যারা অলস বসে থাকে তারা আর্থিক সংকটে পড়ে। তো ঠিক পড়ালেখার ক্ষেত্রে দরিদ্র স্টুডেন্ট কারা? যারা পড়াশোনা করে না তারা দরিদ্র, আর যারা পরিশ্রম করে তারাই ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে যায়, তো যারা একটু কম পরিশ্রম। হ্যাঁ, এই ক্লাসটি যারা বারবার প্লে করে দেখবে, বারবার দেখবে, তারাও অবশ্যই একসময় অ্যাক্টিভ স্টুডেন্ট হয়ে যাবে, স্ট্রং স্টুডেন্ট হয়ে যাবে। তো আমি দুর্বল বলছি না, একটু চিন্তা করো। তাহলে এখানে 3, তাহলে এখানে কি হলো 2 × 3 6, 6 + 1 কি হয়ে গেল 7, 60টি অরবিটাল রয়েছে। তাহলে এটা তো আর হিসাব করে বাকি নেই যে 60টি যেহেতু অরবিটাল, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? যতগুলো অরবিটাল তার দ্বিগুণ ইলেকট্রন থাকে, তাই না? তাহলে কতটি ইলেকট্রন থাকবে এখানে? 7 × 2, এটা ইলেকট্রন সংখ্যা 14টি। এই হলো তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসে তোমরা নিশ্চয়ই আপনাদের অনুধাবন করতে পেরেছো যে কিভাবে এলো এসপিডিএফ, আর কেনই বা এসপিডিএফ এর এস এ 2টি, টিতে জোর করে আমাদেরকে বলতে হয়, জোর করে আমাদেরকে মুখস্থ করতে হয়, টিতে 6টি, ডিতে 10টি এবং এফ এ 14টি, এটা জোর করে এতদিন মুখস্থ করছি না। এখন তো তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, তোমরা এখন জোর করে আর মুখস্থ করছো না, তোমরা এখন জেনে শুনে এটাকে কি করছো? ব্যবহার করছো, তাই না? এবার আমরা আরেকটু আলোচনায় যাব, সেটা হলো যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এটাকে একটু পরিষ্কারভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি প্রথমে n এর সাহায্যে ব্যাখ্যা করছি। n এর সাহায্যে যে প্রতিটি n উপস্তরে, অর্থাৎ প্রতিটি n এর মানের জন্য, অর্থাৎ n = 1 হলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এই n এর মান 1 হলে এটা প্রথম শক্তি স্তর, আর এখানে উপশক্তি স্তর আছে L = 0, অর্থাৎ একটি উপস্তর রয়েছে L = 0 হলে সেটা হচ্ছে একটি মাত্র উপস্তর, সেটা হচ্ছে s অরবিটাল, যেটাকে আমরা বলে থাকি বা s। আর এই এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমাদের হচ্ছে যে, আমি পরবর্তীতে স্লাইড দিয়ে দেব তোমাদের কমেন্ট বক্সে, যখন আমি ভিডিওটা আবার দেবো স্লাইড আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেই স্লাইডে আমি চার্ট দিয়ে দেবো তোমাদের জন্য, যেটা তোমাদের পরবর্তীতে দেখলে আর ভালো, তুমি কমেন্টে আবার দেখবে অবশ্যই। তো n এর পর প্রথম শক্তি স্তর n, এবং এখানে উপস্থিত রয়েছে L = 0 মানে 1, আর এই একটি অবস্থায় সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 1 × 2, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। আচ্ছা, n = 2 যদি হয়, মানে এখানে 2 যদি হয়, হলে আমরা এখানে কমা চিহ্ন দিচ্ছি, হলে কথাটা লিখলে সুন্দর হয়, পরিষ্কার করে দিচ্ছি। n = 1 হলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, L এর মান 0। আবার n = 2 হলে এটা দ্বিতীয় শক্তি স্তর, এখানে n এর মান আছে কত? 0 এবং 1। এটার জন্য এখানে আমরা অরবিটাল আছে তোমার, যেটাকে আমরা নিচে লিখছি যে s p, p কে যদি আমরা একটু ভেঙে লিখি ম্যাগনেটিক কোঅর্ডিনেশনের সাথে, এখানে পাবো px py pz, px py pz, সব তিনটা পাবো। তো মোট এখানে অরবিটাল হচ্ছে দুটো sp, আর মোট উপস্তর হচ্ছে দুটি s এবং p, উপস্তর হচ্ছে s এবং p, কিন্তু অরবিটাল হচ্ছে মোট কয়টি? s px py pz, আছে 4টি, যেটা আমরা একটু যদি গাণিতিকভাবে দেখে n² সংখ্যক, এখানে অরবিটাল আছে n² সংখ্যক। তাহলে আমি একটু আবার এটাকে এডিট করে লিখছি সুন্দর করে দেখার জন্য তোমাদের।
আমি আরেকটা অরবিটালের জন্য আরেকটা ঘর রাখবো এখানে, আমি একটু বক্স করে দেবো। বক্স করলে তোমাদের সুবিধা হবে। আমি চাচ্ছিলাম যে আমি কি করবো, কিন্তু বক্স করলে সুবিধা হবে। এটা হচ্ছে n এর মান, আর এখানে হবে l এর মান, তাই না? এখানে অরবিটাল আর এখানে ইলেকট্রন সংখ্যা। এখানে অরবিটাল, এটাকে আমরা m দ্বারা বলতে পারি। এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে পারি, ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি শর্টে লিখলাম। তাহলে n = 1 যদি হয় তাহলে l এর মান হবে এখানে 0, আর এখানে মূলত এটা s অরবিটাল, একটি মাত্র অরবিটাল, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1 প্লাস এখানে কত হবে 2, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এবার n এর মান যদি আমরা 2 ধরি তাহলে এখানে n এর মান হবে 0 এবং 1। এখানে অরবিটাল হবে তোমার মূলত 3টি, অর্থাৎ 1টি এবং p এর জন্য 3টি, মোট 4টি অরবিটাল হবে। আর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × 4, 2 × 4। এর জন্য দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরে তোমরা আগে থেকে জানো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি। ঠিক একইভাবে যদি n এর মানটা 3 হয় তাহলে এখানে আমরা বলবো 0, 1, 2। তার মানে 0 হচ্ছে s, একটি মাত্র অরবিটাল, 1 এর জন্য 3টি অরবিটাল, তাহলে একটি আর 3টি কতটি হলো 4টি, আর 2 এর জন্য হলো d, এখানে হলো একটি অরবিটাল, এখানে 4টি অরবিটাল, আর 2 এর জন্য d, d এর হলো 5টি অরবিটাল, মোট অরবিটাল হচ্ছে 9টি। মোট অরবিটাল কতটি? 9টি। আমরা আগে দেখেছি কিছুক্ষণ আগে যে 1 হচ্ছে s, এটা হচ্ছে p, এটা হচ্ছে d, তাহলে s এর একটি, p এর 3টি, কতটি হলো 4টি, আর d এর 5টি, কয়টি হলো 9টি। তাহলে এখানে ইলেকট্রন থাকবে 2 × 9 = 18। একইভাবে যদি আমরা এখানে n = 4 দেই, চতুর্থ শক্তি স্তর, তাহলে এখানে আমরা বলবো 0, 1, 2, 3। তোমরা খাতায় হয়তো লিখে রেখেছো, যারা তাদের জন্য সুবিধা হচ্ছে, আমি খাতা নিয়ে জন্য সুবিধা বলেছিলাম, বুঝতে বলেছিলাম তোমাদেরকে যে 0, 1, 2, 3, অর্থাৎ 4টি, 0 এর জন্য 1টি এবং 1 এর জন্য 3টি, কতগুলি হলো 4টি, আর d এর জন্য 5টি, তার কত হলো 9টি, আর 3 এর জন্য কতটি 7টি, তাহলে 9টি আর 7টি কতটি হলো 16টি। তাহলে এখানে 16টি অরবিটাল হচ্ছে, 16টি অরবিটাল হলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × 16, তার মানে হবে 32টি। তোমাদের যে তোমরা জানতে এভাবে এটা হয়ে গেছে। তো এইখানে কিন্তু m = আমরা n² বলতে পারি, যে n এর মান যত হচ্ছে অরবিটাল সংখ্যা কিন্তু তার বর্গ হচ্ছে, আর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তো এইভাবেই কিন্তু আমরা বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে n এর মান 1 হলে l, অর্থাৎ এটা আমাকে এটাকে s লিখতে পারি, আর 2 এর 2 হলে s, বা এখানে s লিখতে পারি বা s, তাহলে 1, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, আবার 2 হলে 0, 1, এখানে আমরা পাচ্ছি এটা s, এটা p, এর যেহেতু 3টি, তাহলে একটি আর 3টি 4টি, যেটা 2² কে ফলো করে। তো এইভাবে আমরা মোটামুটি n এর মান যদি 3 হয় তাহলে এখানে আমরা পাচ্ছি 0, 1, 2, sp, d। তো s এর ক্ষেত্রে 1, p এর ক্ষেত্রে তোমার 3টি, তাহলে 4, আর d এর হলো 5টি, মোট হলো 9টি, 9টি পাচ্ছে। আবার দেখো 3 এর উপর স্কয়ার করলে না 9 হচ্ছে, তাহলে অরবিটাল সংখ্যা আমরা বলতে পারি যে n²। কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কতটি হবে? n² হবে, এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত হবে? 2n², অর্থাৎ যতগুলো অরবিটাল তার দ্বিগুণ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। একইভাবে যদি আমরা এখানে 4, এটা হলো প্রধান শক্তি স্তর, n লিখেছি আমি এখানে প্রধান শক্তি স্তর, এখানে আমরা পাচ্ছি 0, 1, 2, 3, 0 অর্থাৎ s একটি, এবং সেই সাথে 1 হচ্ছে এখানে p 3টি, তাহলে মোট হলো 4টি, এবং 2 এর জন্য হচ্ছে d, এর হচ্ছে কতটি? 5টি, আর 4টি 9টি, এবং 3 হচ্ছে f এর জন্য কতটি? 7টি, 9 আর সাথে যোগ করলে 16টি। আবার সহজভাবে যদি আমরা বলি n² 4² 16টি, অরবিটাল হচ্ছে 16টি, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা ধারণা পেয়েছো যে বিষয়গুলো নিয়ে, আমি একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা অরবিট সম্পর্কে ধারণা লাভ করেছো, অরবিটাল
সাবঅরবিট বা উপস্তর সম্পর্কে ধারণা লাভ করেছো এবং পরিশেষে অরবিটাল সম্পর্কে ধারণা লাভ করেছো। অর্থাৎ প্রথমে অরবিট এবং এই অরবিটের ভিতরে রয়েছে উপস্তর বা সাবঅরবিট, আমরা এটাকে বলতে পারি এসপিডিএফ। এগুলো হচ্ছে এসপিডিএফ, এগুলো হচ্ছে উপস্তর। আর সেই সাথে এই প্রতিটি উপস্তর আবার কতগুলো অরবিটালে বিভক্ত, এটাকে হচ্ছে উপ অরবিটাল। এবং প্রতিটি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি করে। তাহলে প্রতিটি উপস্তরে, প্রতিটি শক্তি স্তরে রয়েছে কতগুলো উপস্তর এবং প্রতিটি উপস্তরে রয়েছে কতগুলো অরবিটাল, এগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। সেই সাথে 1s আছে, 1p নেই কেন অথবা 1d নেই কেন, এটা সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার। একইভাবে 2d অরবিটালের অস্তিত্ব নেই কেন বা 3d কোথা থেকে এলো, এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। সেই সাথে তোমরা ধারণা পেয়েছো sp-d-f অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যেগুলো আমাদের মোটামুটি শিখনফলের সাথে সংশ্লিষ্ট ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। শ্রীয়ামসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের ঘরে নিরাপদে থাকো, পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।